কনফারেন্স শেষে ওখানে ডিনারের আয়োজন করা হয়েছিল। ডিনার করে হোটেলে ফিরতে ফিরতে আজ বেশ দেরি হয়ে যায়। বেশি রাত হয় ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছ, তাই আর কল দিয়ে ডিস্টার্ব করিনি। সারাদিন ব্যস্ততায় ভীষণ টায়ার্ড ছিলাম, বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ি। ও, আমি বোধহয় কল করে বিরক্ত করে ফেললাম। মোটেই না। ইভানের কণ্ঠ দৃঢ় শোনালো। খানিকক্ষণ দুপাশে নীরবতা চলল, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা গেল। নিস্তব্ধতায় ঘেরা রুমময় সেই শব্দ প্রগাঢ় শোনালো। ওপাশের ব্যক্তি নীরবতাকে প্রশ্রয় দিল না, ঠান্ডা স্বরে বলল, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে মিস করেছিলে? ভালো টালো বেসে ফেলনি তো আবার? তনুজা লজ্জা পায়, নিরুত্তর রয়। ইভান মৃদু হাসল। তনুজার লজ্জা অস্বস্তি বাড়তে না দিয়ে মোলায়েম স্বরে বলল, আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো কেমন? তনুজা আকস্মিক প্রশ্ন করে উঠল, আপনি ফিরছেন কবে? চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরবো ইনশাল্লাহ, হয়তো 2-3 দিনের মধ্যেই। আচ্ছা। কয়েক সেকেন্ড পর ইভান কণ্ঠে আদর জড়িয়ে শান্ত শীতল গলায় ডাকল, তনুজা। আই মিস ইউ। শব্দগুলো কর্ণকুহরে হয়ে মস্তিষ্কের নিউরনের সারা জায়গাতেই বরফের মতন হিমশীতল হয়ে আসে তনুজার গোটা শরীর। সারা শরীরে বিদ্যুৎ স্পন্দন খেলে যায়। তনুজা নিস্তব্ধ, নিঃস্পন্দন রয়। ইভান প্রত্যুত্তর না পেয়ে চোখ দুটো বুঝে ম্লান হাসল। কণ্ঠে আবেগ আদর জড়িয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। নিজের যত্ন নিও। গুড নাইট মাই মিসেস। বাই। তনুজার মনে টুকরো টুকরো প্রশান্তিতে ছেয়ে যায়। আলতো গলায় প্রত্যুত্তরে আওড়ায়, টেক কেয়ার, গুড নাইট, বাই। একদিন পর দূরের মসজিদ থেকে ফজরের আজানের মিষ্টি ধ্বনি ভেসে আসছে। সূচনা হয় আরেকটি নতুন দিনের। পূব আকাশে লালাব বর্ণ, বাড়ছে পাখিদের কিচিরমিচির শব্দ। তনুজার ঘুম হালকা হতেই নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ পায়। পিটপিট করে চোখ মেলে চাইতেই ভূত দেখার মতো চমকায়, ভড়কায়। বিশ্ব চোখ দুটো কোটর ছাড়িয়ে যাওয়ার জো হয়েছে। ইভানের গায়ের সাথে লেপ্টে আছে ওর কোমল দেহখানা। উষ্ণ হাতে কোমর পেঁচিয়ে জড়িয়ে আছে ইভান। ইভান কখন আসলো এটা ভেবে অবাক হলেও এখন মানুষটার এত কাছে ঠাউর করতেই তনুজার গোটা শরীরের বিদ্যুৎ স্পন্দন খেলে যায়, বেড়ে যায় শ্বাস প্রশ্বাস। তনুজার তড়িৎ কোমর পেঁচিয়ে রাখা ইভানের হাতটা ছাড়াতে নেয়। মুহূর্তেই কানে আসলো ঘুম ঘুম কণ্ঠস্বর, চুপচাপ ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও তো শান্তিতে, প্লিজ ডিস্টার্ব করো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ডিম লাইটের সবুজ আলোয় ইভানের বুজে থাকা চোখ মুখের দিকে চাইল তনুজা। বিস্ময় নিয়ে প্রশ্ন করে উঠল, আপনি কখন আসলেন? আর আপনার না আগামীকাল আসার কথা? ইভান আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে, চোখ দুটো বুজে রেখেই বলল, কাজ যে শেষ হয়ে গেল, ভাবলাম শুধু শুধু রাত থেকে কী লাভ, তার চেয়ে বাসায় ফিরে প্রশান্তিতে ঘুম দেওয়া যাবে। যেমন ভাবা তেমনি রাতেই ব্যাক করা। বাসায় কখন আসলেন? আমাকে একবার ডাকলেন না যে? আচমকা তনুজাকে ছেড়ে দিয়ে নড়ে চড়ে ওঠে। কোনোই বালিশে ঠেকে হাতের ওপর মাথা রাখে ইভান। পরপর তনুজার দিকে ঝুঁকে বলল, 3:30 নাগাদ বাসায় ফিরেছি। আমায় ডাকলেন না কেন? ইভান শান্ত চাউনিতে চাইল। নির্লিপ্ত জবাবে বলল, প্রয়োজন মনে করিনি। থেমে কেমন ঘোর লাগা দৃষ্টিতে চাইল। শীতল কণ্ঠে বলল, এসে ঘুমন্ত এলোমেলো তোমাকে দেখতেই 30 মিনিটস পেরিয়ে গিয়েছে। তোমার নির্মল ঘুমটা ভাঙতে একদম ইচ্ছে করেনি, বরং যেটি ইচ্ছে করেছে সেটি করেছি। বিস্ময়ে তনুজার চোখ দুটো রসগোল্লার আকার নিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকমে শুধালো, মানে কি করেছেন? ইভান শব্দ করে হাসল। তনুজার কপালের ওপর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেবি হেয়ার ফু দিয়ে সরিয়ে দেয়। তৎক্ষণাৎ তনুজার মৃগ আখিজোড়া বন্ধ হয়ে যায়। পরপর উষ্ণ হাতের ছোঁয়া নরম গালে পেতেই হৃদস্পন্দন বেড়ে যায়। তনুজার সফট গালে হাত রেখে ইভান নিচু ঠান্ডা গলায় ডাকল, তনুজা। চোখ খোলো, তাকা আমার দিকে। ধীরে ধীরে ঘন পল্লব মেলে যায় তনুজা। ইভানের ঘোর লাগা চোখে চোখ মিলতেই তনুজার বুক দুরু দুরু কাঁপতে থাকে। অদ্ভুত অনুভূতিতে তনুময় কম্পিত হয়। গোটা শরীর অনুভূতির জোয়ারে ভাসতে থাকে। ইভান তনুজার চোখে চোখ রেখে হাসকি স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার ঘুমের সুযোগ নিইনি। আপাতত আমার ইচ্ছে তোমাকে টাইটলি জড়িয়ে প্রশান্তির সহিত ঘুমানো।
এই বলে ইভান তনুজাকে 2 হাতে জড়িয়ে ধরল। ফের মুচকি হেসে বলল, এটাই করেছিলাম। মাঝখানে তুমি ঘুমের ব্যাঘাত ঘটালে। এখন গুড গার্লের মতো ঘুমিয়ে পড়ো, আর আমাকেও ঘুমাতে দাও। আই এম টায়ার্ড। তনুজা ইতস্তত গলায় বলল, আপনি ঘুমান, আমি উঠব। সকাল হয়ে গিয়েছে, না উঠলে দেরি হয়ে যাবে। ইভানের কানে মনে হয় কথাটা ঢোকেনি। ইভানকে নির্লিপ্ত নির্বিকার দেখে তনুজা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইভান ছাড়ুন, এখন ঘুমালে দেরি হয়ে যাবে। কিচেনে যেতে হবে তো, ব্রেকফাস্ট তৈরি করতে হবে। বাড়িতে বুয়া আছে, আরও লোক আছে, তোমাকে এত ভাবতে হবে না। একদিন দেরি করে উঠলে ব্যাপার না। আমি ভীষণ ক্লান্ত, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। আশ্চর্য, আপনি ঘুমান? আমি কথাটা সম্পূর্ণ করার আগেই লম্বা একটা দাড়ি টেনে দেয় ইভান। তনুজার গলায় মুখ ডুবায়, গলায় ঠোঁট ছুঁয়ে বলল, তুমি কি চাইছো? না হওয়া বাসরটা আসছে শাড়ি? অনবরত কথা বলে আমাকে উস্কে দিচ্ছ। শেষমেশ দুর্ঘটনা ঘটলে আমাকে দায়ী করে বসো না কিন্তু। ইভানের স্পর্শ, তারপর লাগামহীন এহেন কথা শুনে তনুজার মূর্ছা যাওয়ার ন্যায় হয়। লজ্জায় ভেতরে ভেতরে নুয়ে পড়ে। অস্বস্তিতে গাঢ় হয়ে চুপচাপ চোখ দুটো বুজে নিল। ইভান হাতের বাঁধন শক্ত করে তনুজার গলায় মুখ গুজে অস্ফুট স্বরে বলল, তুমি পাশে থাকলে আমি অনুভব করি এক আকাশ শান্তি। নিমিষে দূর হয়ে যায় আমার সকল অবসাদ আর ক্লান্তি। আমার প্রশান্তি, আমার অর্ধাঙ্গিনী। রাতের আকাশ মেঘে ঢাকা, কখন জানি বৃষ্টি নামবে এমন অবস্থা। কালো মেঘের চাদরে মোড়ানো আকাশের দিকে চেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে তনুজা 2 হাত বুকে ভাঁজ করে উদাসী হয়ে ভাবনার সুতো ছড়িয়ে ভাবতে মশগুল। হঠাৎ দরজায় নক করার শব্দে ভাবনার সুতো টান পড়ে। তারপর সুপরিচিত মিষ্টি কণ্ঠস্বর আসলো, ভাবিমণি আসো? এগিয়ে স্মিত হেসে বলে তনুজা, হ্যাঁ নীতি, ভেতরে এসো। নীতি বিনিময় মিষ্টি হেসে ভিতরে ঢোকে। তনুজা মৃদুস্বরে বলল, বসো। নীতি ছোট করে শ্বাস ফেলল, ব্যস্ত কণ্ঠে বলল, পরে বসবো, এখন নয় ভাবিমণি, যে জন্যে আসা। নানু আপু পাঠালেন আমায়। নানু আপুর এক খালাতো বোন, তার ছেলের বউ, নাতির বউ, এক কথায় বলতে গেলে পুরো ফ্যামিলি এসেছে। এদিকে তাদের কোনো এক আত্মীয়ের বাসায় বউ ভাতের দাওয়াত ছিল। সেখান থেকে ফেরার সময় নাকি ভাবলেন নানু আপুকে একবার দেখে যাবেন, তাই এসেছেন। এখন ভাইয়া বিয়ে করেছে শুনে ভাইয়ার বউ দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে। নানু আপু তোমাকে নিচে যেতে বলেছেন। তনুজা আলতো হেসে বলল, আচ্ছা। নীতি সতর্ক কণ্ঠে বলল, নানু আপু আমাকে বলে দিয়েছে তারা যেহেতু তোমাকে প্রথম দেখবে, তাই একটু পরিপাটি হয়ে আসতে, মানে একটু সাজগোজ করে। তনুজা কপাল কুঁচকে তাকিয়ে ছোট করে বলল, তাই? নানু আপুর এই খালাতো বোনটা নাকি খুব সচিবাই, আর কেমন খুঁতখুঁতে, সব কিছুতেই নাক সিটকানোর নেচার তার। আবার মানধাত্তার আমলের চিন্তা ভাবনায় মন মস্তিষ্ক ঘেরা। আমার তো বুড়িটাকে চরম লেভেলের অ্যালার্জি লাগে। মাত্র 5 মিনিট ওখানে ছিলাম, তাই বিরক্তিতে আজকের মতো নিচে যাওয়ার শখ মরে গিয়েছে আমার। ইয়া আল্লাহ, এই নানুটা নানু আপুর থেকেও এক কাঠি উপরের খিটখিটে মেজাজের। ভাবতে পারছো তুমি? তাহলে কেমন? নীতির মুখের এক্সপ্রেশন দেখে তনুজা ঠোঁট টিপে হাসে। নীতি সিরিয়াস মুখ ভঙ্গিতে ফের বলতে থাকে, রবি ঠাকুরের অপরিচিতা গল্পের বিনুদার মতে অনেকটা। বিনুদা যেমন সবার পছন্দের অতি সুন্দরীকেও চলনসই বলে, ঠিক এই নানুটাও অমন। কোনো কিছুই তার মনে ধরে না। বাপরে, এখানেই ক্ষান্ত নয়, এর তো আবার বুলেটের বেগে মুখ চলে, মুখের সামনে সব বলে ফেলে, পুরে অসহ্য। তনুজা যেন নীতির কথায় ভীষণ মজা পাচ্ছে, ওর চিন্তা হওয়ার বদলে কেমন হাসি পাচ্ছে। তনুজা মজার ছলে বলল, বিয়ে তো অলরেডি হয়ে গিয়েছে, তাই এখন আপাতত রিজেক্ট হওয়ার ভয় নেই, তোমার সে অ্যালার্জি নানুর কাছে। নীতির প্রত্যুত্তরে মৃদু হাসে, শেষে তারা দিয়ে বলল, আরে আমি তোমাকে একটু সতর্ক করলাম, এই আর কি, যাতে কিছু বলে ফেলে মন খারাপ করো না। আচ্ছা আমি যাই, তুমি চট জলদি রেডি হয়ে নিচে আসো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তনুজা আয়নার সামনে দাঁড়িয়ে জানালার কাঁচ গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটা দেখে নিল। চোখে হালকা করে কাজল দেয়, ঠোঁটে হালকা করে পিঙ্ক কালারের লিপস গ্লোভস দেয়, পরপর শাড়ির আঁচলটা মাথায় টেনে নেয়। তন্মধ্যে মুঠোফোনটা শব্দ করে বেজে উঠল। হাতে নিয়ে ইভানের কল দেখতে পায়। রিসিভ করতে ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো তনুজা। এই সময় ইভানের কল দেখে তনুজা বেশ অবাক হয়। তুমি সবার সাথে ডিনার করে নিও, আমার ফিরতে একটু দেরি হবে।
এখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে, আমি ডিনার করে ফিরব। আচ্ছা বাই। আর বাক্য ব্যয় না করে খট করে কল কাটে ইভান। আগের মতো রাত করে বাড়ি ফেরে না সে, বাড়িতেই সবার সাথে ডিনার করে। ইভানের এই পরিবর্তনে তনুজা খুশি। যতই হোক মানুষটা তার স্বামী, আর প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী ভালো থাকুক, সুস্থ থাকুক, সব বাজে অভ্যাস থেকে শত শত মাইল দূরত্বে থাকুক। তনুজার চাও এর ব্যতিক্রম নয়। ও মন থেকে চায় ওর এই অনাকাঙ্ক্ষিত প্রণয়ের সুন্দর একটা পরিণয়। ড্রয়িং রুমে অনেকগুলো অপরিচিত মুখ। তনুজা নিচু গলায় সালাম দেয়। শুভ্র রঙা আটপৌরে শাড়ি পরনে বৃদ্ধা মহিলা কপালে ভাঁজ ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তনুজাকে। নূরজাহান বেগম বেশ প্রফুল্ল চিত্তে তনুজাকে সবার সাথে পরিচয় করে দিলেন। অতিথি পৌরা মহিলাটি বেশ অমায়িক গলায় কুশলাদি বিনিময় করল। নীতির কথিত অ্যালার্জি নানু ফারিদা বেগম ভুরুতে ঢেউ তুলে নাক মুখ কুঁচকে বলে উঠলেন, নুরি, নাতবউ দেখতে মিষ্টি আছে, তবে গায়ের রংটা একটু চাপা। গায়ের রং আর একটু উজ্জ্বল হলে ছেলের সাথে ভালো মানাতো। মির্জা বাড়ির বড় বউ দর্শনধারীতে বেশ কমই হয়ে গেল না? নূরজাহানের মুখে বিরক্তির ছাট পড়ে। পরপর কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বললেন, হ্যাঁ, বিয়ে শাদির ক্ষেত্রে দর্শনধারীও একটা বিষয়, তবে শুধু দর্শনধারী দেখে তো মূর্খরা। আমার মনে হয় গুণ আগে দেখতে হয়, আদব কায়দা লেহাজ আগে দেখতে হয়। সংসারের জন্য এসব বিষয় জরুরি। যাত্রাপালার অভিনেত্রীরাও তো ঢের সুন্দরী, কিন্তু তাদের দিয়ে কি সংসার হয়? সভ্য সমাজের মানুষ কি তাদের ঘরে তুলতে চায়? কয়েকটা প্রশ্নের বাণে থিতু হয় ফরিদা বেগমের মুখ। ওই তো ওপাশের সোফায় ওনার নাতির বউ পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে। এটা নূরজাহানের কাছে দৃষ্টিকটু ঠেকল। এখানে বয়োজ্যেষ্ঠ সবাই আছে, তাদের মাঝে ওভাবে বসা মোটেই শোভা পাচ্ছে না, বরং এটার মধ্যে আদব কায়দার যথেষ্ট অভাব, তা বলার অপেক্ষা রাখে না। এদিক দিয়ে তনুজাকে নিয়ে নূরজাহান গর্ববোধ করেন। মেয়েটা আহামরি সুন্দরী না হলেও যথেষ্ট বিনয়ী আর ভদ্র। ঘড়ির কাঁটার রাত 11টার ঘর পেরিয়েছে। আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বাংলা বর্ষপঞ্জিকায় অগ্রহায়ণ মাস চলছে, অগ্রহায়ণের প্রথম সপ্তাহ। আর এদিকে বসুন্ধরা ঠেকছে, আষাঢ়িয়া বর্ষণ নামছে। জানালার কাঁচ টেনে দিতে গিয়ে তনুজার মুখে বৃষ্টির ছাট ছিটে আসে। ইভান খানিকক্ষণ আগেই ফিরেছে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দুম করে পুরো রুম অন্ধকারে ঢেকে যায়। হঠাৎ কি হলো বুঝতে না পেরে ইভান বলে উঠল, কি হলো? তনুজা অন্ধকারে সেখানে দাঁড়িয়েছিল। ওখানে দাঁড়িয়েই বলল, বৃষ্টি হচ্ছে তো প্রচুর, লোডশেডিং হয়েছে। তবে আলো নিভে গেল যে, আইপিএসের প্রবলেম হয়েছে নাকি? কথাটা বলতে বলতে অন্ধকারে হেঁটে গিয়ে হাতরে ফোন বের করে ইভান। পরপর ফোনের ফ্ল্যাশ অন করে। ফোনের মৃদু আলোয় তনুজা উল্টো দিক ঘুরে এক হাতে জানালার সফেদ পর্দা টেনে দিতে দিতে বলল, হ্যাঁ, আইপিএসের প্রবলেম হয়েছে। সন্ধ্যায় বিদ্যুৎ কয়েকবার আপ ডাউন করছিল, সেই সময় হঠাৎ করে আইপিএসের প্রবলেম হয়। ইভান ভেজা চুলগুলো হাত দিয়ে ব্রাশ করতে করতে শুধালো, চলছে না? এখন যে প্রবলেম হয়ে গেল? বৃষ্টির সময় কারেন্ট নেই, আগে থেকে আমাকে জানালে আমি মেকারকে পাঠাতাম, আর নয়তো একটা ব্যবস্থা করা যেত। মামনি কথা বলেছেন, রাতেইতে হয়েছে, সকালে সারানোর লোক আসবে। ইভান বিরক্তিতে শব্দ কাটল, পরপর বলে উঠল, বাম পাশের ডয়ারে দেখো ক্যান্ডেল আছে। তনুজা খুঁজে বড় বড় সুগন্ধিযুক্ত কয়েকটা ক্যান্ডেলের মধ্যে থেকে একটা হাতে তুলে নেয়। রঙিন ক্যান্ডেলগুলো বেশ নজর কাড়া। কিছু ভেবে তনুজা বলল, এখন তো এটা জ্বালাতে অন্ধকারে কিচেনে যেতে হবে লাইটার আনতে। ওয়েট, আমি ব্যবস্থা করছি, তোমাকে কিচেনে যেতে হবে না। সমস্যা নেই, আমি যেতে পারবো, আপনাকে কষ্ট করে কিচেনে যেতে হবে না। দেখা গেল কষ্ট করে কিচেনে গেলেন, অথচ তন্ন তন্ন করে খুঁজেও লাইটার পেলেন না, তো এখন শেষমেশ আমাকেই যেতে হবে। তোমাকে বা আমাকে কাউকে এখন লাইটার আনতে কিচেনে যেতে হবে না, এখান থেকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তনুজা ঠোঁট উল্টালো। পরপর ভাবলো, কোনো জাদু টাদু করে আলো জ্বালাবে? আশ্চর্য, উনি ম্যাজিক জানে নাকি? আজগুবি ভাবনায় নিজের ওপর নিজে বিস্মিত হয় তনুজা। ইভান কাঙ্ক্ষিত জায়গায় খুঁজে একটা লাইটার বের করে আনে, তনুজার দিকে এগিয়ে যায়। তনুজার হাতে ক্যান্ডেল। ইভান হাত দিয়ে লাইটারে চাপ দেয়। এমন সময় তনুজা প্রশ্ন করে উঠল, আপনি সিগারেটও খান? ছেলেদের কাছে এছাড়া তো গ্যাস লাইটার থাকার কথা নয়, তাই ভেবে সোজাসুজি প্রশ্ন করে ওঠে তনুজা। ইভান আগুন জ্বালাতে জ্বালাতে বলল, আগে খেতাম মাঝে মধ্যে,
তবে আপাতত বর্তমানে কোনো খাইটাই না, না ওয়াইন আর না সিগারেট। ও, তনুজার হাতে ক্যান্ডেল মৃদু দীপ্ত আলো ছড়াচ্ছে। ইভান চোখ তুলে তনুজার দিকে চাইল। বাসায় ফিরে এতক্ষণে তনুজার মুখ হবে দৃষ্টি যায় তার। আচমকা ইভানের দৃষ্টি আটকায় তনুজার কাজল টানা মৃগ নয়নে। তনুজার মুখে বৃষ্টির ছাট ক্যান্ডেলের দীপ্ত আলোয় মুক্ত দানার মতো চিকচিক করছে। দারুণ মোহনীয় লাগছে। ইভানের পলক পড়তে ভুলে যায়। কিছু ভেবে তনুজা শুধায়, আচ্ছা, এই ক্যান্ডেলগুলো আসলো কি করে? না মানে কোন উপলক্ষে এনেছিলেন? ইভান তনুজার মুখাবে দৃষ্টি রেখেই শান্ত কণ্ঠে জবাব দেয়, এই ক্যান্ডেলগুলো অনেক দিন আগের। এগুলো কক্সবাজার থেকে এনেছিলাম। বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিলাম, সবাই নিয়েছিল, তাই দেখা দেখি আমিও বেশ কিছু নিয়েছিলাম। বেশ কয়েক প্যাকেট এনেছিলাম। সবাইকে দেওয়ার পর কয়েকটা নিজের কাছে রেখেছিলাম। আগে কখনো প্রয়োজন পড়েনি। তনুজা স্মিত হেসে বলল, ভালোই হলো, আজকে কাজে দিল। তনুজের মুখের স্মিত হাসি ইভান মুগ্ধ চোখে চেয়ে দেখল। হৃদয়ে দোলা দিয়ে যায় ওর। হালকা হাসি মাখানো মুখটা বড্ড বেশি মায়াবী আর আকর্ষণীয় লাগছে। তনুজা পিছু ঘুরতে নেয়। এমন সময় হঠাৎ হাতে টান পড়ে। পিছু ফিরে দেখে ইভান তার কোমল হাতখানা ধরেছে। তনুজা প্রশ্নবোধক চাহনিতে চায়। ইভান নির্লিপ্ত জবাব দেয়, ভালো নয়, বরং বড্ড খারাপ হলো। তনুজা গোল গোল চোখ করে নির্বোধের মতন চাইল। টলটলে নির্মল স্বচ্ছ চোখ দুটোতে প্রশ্ন খেলে যায়, মানে? যার অর্থ সেকেন্ডেই পড়ে নেয় ইভান। তাই তো নিজে থেকেই পরপর প্রত্যুত্তর সাজিয়ে নেয়। 2 কদম এগিয়ে তনুজের মুখের দিকে ঝুঁকে ঠান্ডা স্বরে বলল, ক্যান্ডেলের দীপ্ত আলো, সাথে বৃষ্টি ভেজা আলতো হাওয়া, কাজল কালো স্নিগ্ধ সরল টানা টানা মৃগ আখি জোড়া আমাকে বেসামাল করে তুলছে। হৃদয়ে অজস্র শিহরণ চলছে। বইছে প্রলয়কারী ঝড়, হাউ ক্যান আই কন্ট্রোল। কথাগুলো কান দিয়ে পৌঁছাতে লজ্জায় আড়ষ্ট হয় তনুজা। তড়িৎ বেগে মাথা নুয়ে নেয়। গাল দুটো লজ্জায় টসটসে লাল হয়ে যায়। ইভান তনুজার হাত থেকে ক্যান্ডেলটা নিয়ে পাশে ওয়ার্ড্রোপের উপর নামায়। পরপর এক হাতে তনুজার কোমর জড়িয়ে ধরে দূরত্ব ঘুঁচায়। শাড়ির আঁচল ভেদ করে উন্মুক্ত কোমরে ইভানের ঠান্ডা হাতের ছোঁয়াতেই শিরশির করে ওঠে গা। বুকটা রীতিমতো দুরু দুরু কাঁপতে থাকে। হিমালয় পর্বতের মতো হিমশীতল বয়ে আসে তনুজের গোটা শরীর। ইভানের গরম নিঃশ্বাস চোখে মুখে পড়তেই ঘন পল্লবগুলো সদ্য ফোটা কচি ফুলের ন্যায় তীর করে দুলতে লাগলো। কাঁপছে তনুজের আকর্ষণীয় উষ্ট। মুহূর্তে পৃথিবী ভুলে যায় ইভান। ঘুমিয়ে থাকা পুরুষালী সত্তা ঝিমঝিমিয়ে উঠল। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে কণ্ঠে এক সমুদ্র মায়া ঢেলে ডাকল, তনুজা। তনুজের হার্টবিট ফাস্ট হচ্ছে, দম বন্ধ বন্ধ ঠেকছে। তনুজা এত আদরে মায়া জড়ানো ডাকটা উপেক্ষা করতে পারল না। দৃষ্টি নুয়ে রেখে অস্ফুটে আওড়ায়, কাজল কালো চোখে হালকা গোলাপি রঙে রাঙানো শুষ্ক ঠোঁটে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। শুধু ভীষণ বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর লাগছে। তনুজা লজ্জায় ডুবল, আড়ষ্টতায় গাঢ় হলো। ইভান মাথাটা নুয়ে তনুজার কপালে কপাল ঠেকায়, চোখ দুটো বুজে নিয়ে আওড়ায়, সৃষ্টিকর্তার কত সুন্দর সুনিপুণ সৃষ্টি, জোড়ায় জোড়ায় করেছেন সৃষ্টি। আমরা শুধুই আগে হয়রান হই, লাইফ পার্টনার বেছে নিতে হারাম রিলেশনে যাই, অথচ প্রত্যেকের জন্য জীবনসঙ্গী সৃষ্টিকর্তারই ঠিক করে রেখেছেন। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, নিশ্চয়ই উত্তম কিছু হবে। তারপরও কিছু হলে সেটা তো পরীক্ষা, বাট হতাশ হতে নেই ভাগ্যের ওপর। একটু থেমে, তোমার সাথে আমার ভাগ্য জোড়া ছিল, আমি আমার সে ভাগ্যকে সুপ্রসন্ন মনে করি। প্রণয়ের সুতোয় আমরা দুজনে বাঁধা পড়েছি। প্রণয়ের সে বাঁধন শক্ত দৃঢ় মজবুত করতে চাই। তোমার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু এতটুকু চাই আজীবন বিশ্বাস ভরসার মর্যাদা রাখবে আর মন থেকে আপন করে নিবে, ব্যাস তাতেই চলবে। আমার জন্য পুরো পৃথিবীর দরকার নেই, শুধু শুধু বিশ্বস্ত একজন তুমি থাকলেই হবে। সেই তুমিটা একমাত্র তনুজা। তনুজার শরীরের কম্পন ক্রমশ বাড়ছে। চৈত্রের খরার ন্যায় কণ্ঠনালী শুকিয়ে চৌচির হয়ে আসছে, জিহ্বা ভারী হয়ে আসছে, বা ক্রুদ্ধ হয়ে আসেও, বলতে চেয়েও কোথাও যেন এসে ভয়ে আতঙ্কে আটকে যাচ্ছে। ইভান বড় করে শ্বাস টেনে নেয়।
পরপর তনুজার থুতনি ধরে উঁচু করে ইভান। তনুজার চোখ দুটো বোঝা। ইভান সে চোখে চেয়ে বলল, তনুজা তাকাও, তাকাও আমার চোখের দিকে। তনুজার পায়ের তালু অবধি শিরশির করে উঠছে। কেমন অদ্ভুত অনুভূতিতে ওষ্ঠাগত হচ্ছে তনুজার প্রাণ। কাপা কাপা পলক তুলে চায়। ইভানের দৃষ্টি বড্ড শান্ত। ওই শান্ত চোখে চাইতেই তনুজার তনু মনে এক ফালি শীতল স্নিগ্ধ প্রশান্তির বাতাস বয়ে যায়। ইভানের মুখটা তনুজার সফট গাল সুই সুই। তনুজার গালে ডান হাতটা আলতো করে রাখে ইভান। সম্মোহনী নজরে তাকে ঠান্ডা গলায় বলল, দিন দিন মারাত্মকভাবে তোমার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছি। না চাইতেও হুটহাট করেই আমার অবচেতন মন তোমাকে নিয়ে ভাবতে বসে, চায় তোমার সান্নিধ্য। আনবিলিভেবল বাট ট্রু। তনুজা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। শেষের কথাগুলো তনুজার কানে বার কয়েক বাড়ি খায়। কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় শোনালো। তনুজার মেরুদণ্ডের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। অনুভূতির জোয়ার বইছে ওর মনে প্রাণে। একদিকে ভালো লাগা, আবার অন্যদিকে অজানা আতঙ্ক, সব মিলিয়ে তনুজার টালমাটাল নাজেহাল অবস্থা। মস্তিষ্ক অসাড় হয়ে আসে ওর। আচমকা তনুজা ইভানের বুকে মাথা ঠেকায়। থেমে থেমে ধীমে স্বরে আওড়ায়, ইভান, আমি জানি, আমি বুঝতে পারি আপনার চোখের ভাষা। মিথ্যে নয় আপনার কথা, অবিশ্বাস্য নয়। ইভান, আমিও আপনাকে ফিল করি। ইভান, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, কখনো আমাকে ভুল বুঝবেন না। ইভানের হৃদস্পন্দন যেন ক্ষণিকের জন্য থমকালো। তনুজা এতটা কাছে আসতেই অনুভূতিরা বেপরোয়া বেসামাল হয়ে উঠল। তনুজার শ্যাম্পু করা চুলের ঘ্রাণ, সাথে মেলি মিষ্টি গন্ধটা ইভানকে পাগল করে তুলছে। অনিয়ন্ত্রিত অনুভূতির ঢেউ খেলে গেল। মন মস্তিষ্ক আয়ত্তে রইল না। বাইরের দমকা হওয়ার মতো ইভানের মনে অনুভূতির তাণ্ডব শুরু হলো। বৃষ্টি ভেজা স্নিগ্ধ প্রকৃতি, তারপর ব্যক্তিগত নারী, দুটোই ইভানকে উস্কে দিল। ইভান শুকনো ঢোক গিলে নেয়। বড় বড় শ্বাস ফেলে এক হাতে তনুজার চুলে আটকানো কাঠি খুলে দেয়। মুহূর্তেই পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে তনুজার সুবিন্যস্ত ঘনকালো চুল। ইভান তনুজার চুলে মুখ ডুবায়। তনুজার কথা অসম্পূর্ণ রয়ে যায়। বাকি কথা শোনার আগেই ইভান মাদকতা মেশানো কণ্ঠে বলল, তনুজা, তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে। ইদানিং সবসময় করে। আমার কি করা উচিত? এই ইচ্ছেটাকে দমিয়ে রাখা, নাকি এই সুন্দর ওয়েদারে প্রাধান্য দেব, প্রায়োরিটি দেব মনের আকাঙ্ক্ষাকে? ইভানের এহেন কথা, তারপর এতটা কাছে থেকে তনুজারও কেমন হাঁসফাঁস ঠেকছে। প্রশ্ন করলে উত্তর অপেক্ষা করে না ইভান। মুহূর্তেই তনুজার কাঁপা কাঁপা ওষ্ঠে ওষ্ঠ ডোবায়। অনুভূতির জ্বরে ডুবন্ত তনুজা আচমকা অজান্তেই সায় জানায়। তনুজার একটা হাত ইভানের পেছনের চুলের মাঝে চলে যায়, আলতোভাবে মুঠো করে ধরে। আর একটা হাতে পিঠের টি শার্ট খামছে ধরে। টি শার্টের ওপর দিয়ে নখ বিঁধে যায় ইভানের পিঠে। আবেশে চোখ দুটো বুজে আসে দুজনের। দুজন দুজনকে অনুভব করতে থাকে। বাইরে তুমুল বর্ষণ, ঘরে এক দম্পতির সম্পূর্ণ নতুন স্পর্শ। স্বর্গীয় অনুভূতিতে টালমাটাল অবস্থা। সময় গড়ালো, রাত গভীর হতে থাকলো। এদিকে ইভানের স্পর্শ গভীর হয়। যে স্পর্শে ছিল না কোনো উগ্রতা, আর না তো উশৃঙ্খলতা। পুরোটাই অত্যন্ত আদরে কোমল ভালোবাসে সিক্ত মোড়ানো ছিল। সময়ের সাথে সাথে তনুজার চোখের কাজল লেপটায় সুবিন্যস্ত চুলগুলো এলোমেলো হয়ে যায়। বৃষ্টি ভেজা স্নিগ্ধ ঠান্ডা প্রকৃতিকে সাক্ষী রেখে তাদের পবিত্র বন্ধনের নতুন অধ্যায় রচিত হয়। দুদিন পর শহরের যানজট কোলাহলময় রাস্তা দিয়ে ড্রাইভ করছে ইভান। পাশে বসে তনুজা। তনুজাকে কলেজ থেকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে যাবে ও। লাঞ্চের পর মিটিং আছে, তাই দ্রুত তনুজাকে বাসায় নামিয়ে ফিরতে হবে অফিসে। এর মধ্যে রিয়ার ভিউ মিররে দৃষ্টি যে ইভানের, একটা কারের সাথে কালো রঙের বাইকের ধাক্কা লাগে। রিয়ার ভিউ মিররে ইভানের দৃষ্টি থমকায়। স্পষ্ট দেখা যায় একটা কারের সাথে কালো রঙের বাইকের ধাক্কা লাগে। বাইকের ব্যালেন্স সামলাতে না পেরে সিটকে খানিকটা দূরে বাইকসহ উল্টে পড়ে। আচমকা ইভানের বুকের ভেতরটা ধক করে উঠল। অস্থিরতার সৃষ্টি হলো। ইভান ঘন ঘন দুইবার পলক ফেলে ভালো করে নজর দেয়। মাথায় হেলমেট থাকলেও ইভানের মন মস্তিষ্ক বাহ্যিক অবয়ব আর বাইক দেখে 2 সেকেন্ডে স্থির করে ওটা দিব্য। ইভান ফার্স্ট গাড়ি ব্রেক কষে। আকস্মিক ব্রেক চাপায় তনুজার সামনের দিকে অনেকটাই ঝুঁকে যায়।
পরপর নিজেকে সামলে হতভম্ব হয়ে ইভানের দিকে তাকায়। ইভান তস্ত্র হাতে সিট বেল্ট, ডোর খুলে ছুটে যায়। তনুজা ভ্যাবাচেকা খায়, চেঁচিয়ে শুধায়, ইভান কি হয়েছে? ইভানের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কথা তার কর্ণগোচর হয় না। ইভান রাস্তার মাঝখান দিয়ে ছোট বড় গাড়ি এড়িয়ে উদ্ভ্রান্তের মতন ছুটছে। তনুজা চিন্তিত হয়ে তস্ত্র নেমে ইভানকে অনুসরণ করে। মুহূর্তে লোকজন জমা হয়। পিচের রাস্তায় টুকরো টুকরো হয়ে আছে বাইকের আয়নার কাঁচ। লোকজন ধাক্কা দেওয়া কারকে আটকে দিয়েছে। দিব্য পিচের রাস্তায় পড়ে এক হাত রাস্তায় ঠেস দিয়ে সোজা হয়ে বসার চেষ্টা করে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে অন্য হাতে হেলমেট খোলার চেষ্টা করতে থাকে। এর মধ্যে পথচারী কেউ একজন বাইকটা টান দিয়ে সোজা করে। অতঃপর ইভান ছুটে এসে অস্থির চিত্তে দিব্যের সামনে হাঁটু গেড়ে বসে। এত মাসে মনের কোণে জমে থাকা রাগ, ক্ষোভ, অভিযোগ, অভিমানের পাহাড় সম বরফ সব কয়টা যেন নিমিষেই কর্পূরের মতো উবে যাবে। যেখানে দখল করে নেয় ছোট ভাইয়ের প্রতি স্নেহ, ভালোবাসা। ভাইয়ের বিপদে অস্থির, উৎকণ্ঠায় হৃদয় নাড়া দেয়। কণ্ঠে ঝরল একরাশ উদ্বিগ্নতা। দিব্য, দিব্য তুই ঠিক আছিস? তোর কোথাও লাগেনি তো? দিব্যের মাথাটা ঝিমঝিম করছিল, চারপাশ কেমন ঘোলাটে দেখছিল। আচমকা দুর্ঘটনায় হাত পা রীতিমতো কাঁপছিল। এমন মুহূর্তে ইভানের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে এতগুলো মাস পর ইভানের থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ পেয়ে দিব্যর ভেতরটা মুষড়ে উঠল। ইভান হেলমেট খুলে দেয়, পরপর অস্থির নজর জোড়া বোলায় দিব্যের শরীরে। তনুজা এতক্ষণে পাশে এসে দাঁড়ায়। বিষয়টা ঠাহর করতে আটকে ওঠে। কোথাও একটা জড়তা থাকায় তনুজা কিছুই বলতে পারল না, তবে ব্যথিত হয়ে শুধু নির্বাক চেয়ে রইল। দিব্যর দুই হাতের কোনোই ছিলে গিয়ে রক্ত বেরোচ্ছে। রংচটা আকাশি কালারের জিন্সের পায়ের দিকে লাল তরলে ভিজে যাচ্ছে। এটা দেখে ইভান চক্ষু জোড়া বন্ধ করে নেয়। দম ফেলে পরপর নিজ হাতে দিব্যর পায়ের দিকের জিন্সটা তুলতে থাকে। ডাবল স্ট্যান্ডের পাশে থাকা ছোট্ট রডটা গোড়ালি থেকে প্রায় 10 ইঞ্চি উপরে বিঁধে ক্ষতের সৃষ্টি করেছে। সেই ক্ষত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দেখে ইভানের ভেতরের বুকটা হু হু করে উঠল। দু চোখ টলমল করে ওঠে ওর। বাম পকেট থেকে ব্যস্ত হাতে রুমাল বের করে দিব্যের পায়ে বেঁধে দেয়। দিব্যর টলমল চাহনি, ঝাপসা চাহনিতে উদ্বিগ্ন অস্থির ইভানকে দেখছে। ব্যথা অনুভব হচ্ছে, সেটা যেন বেমালুম ভুলে গেল দিব্য। আবেগে আপ্লুত হয়ে ইভানকে জড়িয়ে ধরার প্রচণ্ড স্বাদ জাগে দিব্যর। সৃষ্টিকর্তা বোধহয় এমনটি চেয়েছিলেন, তাই তো বলতে হলো না। ওর সেই স্বাদটা মুহূর্তে পূর্ণ করে ইভান দিব্যকে বুকে টেনে নিল। চোখে টলমলে নোনতা জল নিয়ে বলল, দিব্য, আর কোথায় কোথায় লেগেছে বল আমায়। চল এখনই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কিছু হবে না। দিব্য ব্যথায় কপাল কুঁচকে ফেলে, থেমে থেমে বলে, আমি ঠিক আছি, চিন্তার কিছু নেই, তেমন লাগেনি। ইভান দিব্যকে ধরে দাঁড় করায়। এর মধ্যে শোরগোল শুরু হয়। কেউ প্রশ্ন করছে কি করে অ্যাক্সিডেন্ট হলো, কেউ তো ড্রাইভারকে ইঙ্গিত করে কড়া কিছু বলছে। কার ড্রাইভার ভীতু সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছিল। অ্যাক্সিডেন্টের দৃশ্য চোখে ভাসতেই পরপর ড্রাইভারকে দেখে ইভানের মেজাজ বারুদের মতো দপ করে জ্বলে উঠল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ক্ষুব্ধ হয়ে দিব্যকে ছেড়ে একপাশে দাঁড়ানো ড্রাইভারের কলার চেপে ধরে ইভান। চোখ দুটোর আগে লাল টকটক করছে। ক্ষুব্ধ রাগী উচ্চস্বরে বলল, শালা কার গাড়ি নিয়ে রাস্তায় সব করছিস? স্পষ্ট দেখছি পাশ হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা ছিল, তারপর ধাক্কা লাগলো কি করে? তোদের অদক্ষতার জন্য নিরীহ মানুষের প্রাণ যায়, পঙ্গু হয়। বলতে বলতে ইভান কলার থেকে এক হাত ছাড়িয়ে মুষ্টিবদ্ধ করে কষিয়ে ঘুষি মারে। মুহূর্তে হ্যাংলা পাতলা স্বল্পবয়সী ছেলেটার ঠোঁট কেটে রক্ত বেরোয়। হঠাৎ ইভানের রাগী মূর্তি ধারণ দেখে তনুজা ভরকায়। সবসময় গম্ভীর হয়ে থাকলেও এতটা রাগ আছে তা তনুজার জানা ছিল না। তনুজা আচমকা ইভানের বাহু ধরে আটকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ইভান, ওকে ছাড়ুন, ট্রাফিক পুলিশ আসছে, ওনারা দেখে নেবে ওকে। এসব এখন জানা জরুরি নয়। দিব্যর পা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, ওকে ইমিডিয়েট হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন। এখন প্লিজ মাথা ঠান্ডা রাখুন। তনুজার কথায় সম্বিত ফেরে। পরপর কলার ছেড়ে মাত্র আসা ট্রাফিক পুলিশকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা চেক করুন, আর এইভাবে ফাউল করার জন্য যথাযথ ব্যবস্থা নিন। আমি পরে শুনবো, কোনোভাবেই যেন পানিশমেন্ট ছাড়া না পায়। পাশের একটা ক্লিনিকে দিব্যকে আনা হয়। হাতে আর পায়ে ছাড়া আপাতত আর ইঞ্জুরি হয়নি। ভাগ্য সহায় ছিল বিধায় অল্পের ওপর দিয়ে গেছে।
বাড়িতে ফোন করে জানাতে চাইলে দিব্য বাদ সাধে, বাড়িতে সবাই টেনশন করবে, সবাই ছুটে চলে আসবে, তাই ইভানও আর কল করে জানায় না। পায়ের ক্ষতে 3টে সেলাই পড়েছে। পুরোটা সময় ইভান দিব্যর পাশে ছিল। ক্লিনিকে ডিউটিরত ডক্টর দেখে প্রেসক্রিপশন করা হয়। বর্তমানে গ্রাউন্ড ফ্লোরের ওয়েটিং চেয়ারে গায়ে এলিয়ে পা টান করে বসে দিব্য আছে। ইভান তনুজাকে উদ্দেশ্য করে বলল, তনুজা, হ্যাঁ, তুমি দিব্যর পাশে থাকো, আমি এক্ষুনি মেডিসিনগুলো নিয়ে আসছি আর রিসিপশন থেকে ফর্মালিটিস পূরণ করে আসছি। ঠিক আছে। চেয়ারে কাঁধ ঠেকিয়ে চোখ দুটো বুজে আছে দিব্য। তনুজা জড়সড়ো হয়ে একপাশে দাঁড়িয়ে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে রেখেছে। এর মধ্যে মেলি রিনরিনি সুর আসলো, তনু, তুই এখানে? 5-6 মাসের বাচ্চা কোলে একটা মেয়ে। একগাল হেসে এগিয়ে আসলো। তনুজা চোখ তুলে ওর এক বান্ধবী রিয়াকে দেখতে পায়। তনুজা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তা তুই এখানে? কেউ অসুস্থ নাকি? রিয়া মুখটা ম্লান করলো, তেমনি ভারী স্বরে বলল, হ্যাঁ রে, মেয়েটা অসুস্থ, কয়েকদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, অ্যান্টিবায়োটিক চলছে, তাও কিছুতে সর্দি কাশি যাচ্ছে না। আজকে শিশু ডক্টর দেখাতে এনেছি, সিরিয়াল আসতে এখন বেশ দেরি। মেয়েটা ওখানে কিছুতেই থাকছিল না, কান্না করছিল, তাই হাঁটতে হাঁটতে এদিকটায় আসলাম। তা তুই কি জন্য আসছিস? সবাই সুস্থ আছে তো? তনুজা বাচ্চা মেয়েটার গালে আদরে হাত রাখে। রিয়ার প্রশ্নের জবাবে বলতে নেয়, আসলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটেছে। তনুজার কথার মাঝে রিয়ার নজর পড়ে দিব্যর দিকে। দিব্যকে দেখে কিছু মনে পড়ার ভঙ্গিতে শোধায়, তনু, এটা তোর প্রেমিক সে দিব্য না? তনু যে অপ্রস্তুত হয়, এহেন প্রশ্নে কি জবাব দেবে তা ওর কাছে আজ বড্ড অজানা। পরপর কথাটা দিব্যর কানে পৌঁছাতেই শটান চোখ মেলে চায়। সকালবেলা ধোয়া ওঠা দুধ চায়ের সাথে নিউজ পেপারে গরম গরম টাটকা নিউজ যেমন চমকপ্রদ হয়, ঠিক তেমনই তনুজার বান্ধবী মহলে রমরমা খবর হিসেবে ছড়িয়ে পড়েছিল। সাদা সিধে সাপোষা তনুজা শহরের এক অতি সুদর্শন ছেলের প্রেমে পড়েছে। যদিও ছেলেটা দীর্ঘদিন তনুজার পিছু পিছু ঘুরঘুর করেছে। যতটা না দুজনের মধ্যে সম্পর্ক ছিল, তার থেকে বান্ধবী মহলে মুখরোচক আলোচনার বিষয় ছিল তনুজার প্রেমে পড়ার কাহিনী। কেউ কেউ তো বলতো, তনু, ছেলেটা তোর সাথে চিট করবে, ছেলেটাকে দেখলে বোঝা যায় খুব বড়লোকের ছেলে, তারপর ছেলেটা খুবই হ্যান্ডসাম আর ডেশিং, দেখে নিস কিছুদিন টাইম পাস করে চলে যাবে, নিশ্চয়ই বাজে মতলবে তোর সাথে রিলেশন করছে। দিব্যর সাথে দাদির বাটন ফোনটা দিয়ে তনুজার মাঝে মাঝে কথা হতো। মাঝে মধ্যে কলেজে যাওয়ার পথে বাচ্চাদের দিয়ে ফুল পাঠাতো, ব্যাস এতটুকুই ছিল। তারপরও বান্ধবী মহলে ক্লোজ কয়েকজন তনুজাকে আষ্টে পৃষ্ঠে ধরত ওর প্রেমের গল্প শোনার জন্য। সাথে কেউ কেউ সাবধানী বাণী আওড়াতো। রিয়ার চোখ দুটো রসগোল্লার সাইজ করে বলল, এই রে, ভুলে গিয়েছিলাম, বাচ্চা মেয়েকে নিয়ে বেশ কিছুদিন কলেজে যাওয়া হয় না, তাই কারোর সাথে তেমন কথা হয় না। একদিন শপিংয়ে রূপার সাথে দেখা হয়েছিল, বলল তোর নাকি বিয়ে হয়েছে। যাকে ভালোই হয়েছে। উচ্ছ্বসিত হয়ে ফের বলে উঠল, আমার তো বিশ্বাস হচ্ছে না তোর প্রেমিকের সাথেই তোর বিয়ে হয়েছে। যাক বাবা, তোর প্রেম সার্থক হয়েছে তাহলে। মিনিটেই তনুজা অতিষ্ঠ হয়ে উঠেছে। বিরক্তি অস্বস্তি নিয়ে কিছু বলতে যাবে, সেই সময় তনুজার গোটা পৃথিবী থমকায়, পায়ের তলার থেকে যেন জমিন সরে যায়। অল্প দূরত্বে ইভান দাঁড়িয়ে। তনুজার হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। তনুজার অবচেতন মন ভাবে, ইভান সবটা শুনে নিয়েছে কি? ওদিকে রাগে দিব্যর কপালে রগগুলো দপদপ করছে, মুড়ি ভাজার মতো এক নাগারে গড় গড় করে কথা বলেই যাচ্ছে। বাচ্চাল মেয়ে, ইচ্ছে করছে, না না, আজকে সম্ভব নয়, আপনি মিটিং ক্যান্সেল করুন। স্যার, এখনও তো 3টে বাজতে 10 মিনিটস সময় বাকি আছে যদি। খুবই নরম স্বরে ফোনের ওপাশ থেকে আসলো। এক হাতে ফোনটা কানে চেপে ধরে আছে ইভান। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে ফোনের ওপাশের ব্যক্তিকে রুর গলায় বলল, বললাম তো আজকে সম্ভব নয়। 10 মিনিটস কেন, আজকে কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করা ইম্পসিবল, তাই আপনি এখনই ক্যান্সেল করুন। তনুজার হাত পা কাঁপছে। ইভানকে এগোতে দেখে তনুজার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় খা খা করে উঠল। ইভানের মুখাবয়ব স্বাভাবিক দেখে এক টুকরো মরিচিকা দেখল তনুজা। জিভে দিয়ে গলাটা ভেজানোর চেষ্টা করে ইভানকে দেখে জোরে সরে বলল, রিয়া, ওই যে আমার বর, চল পরিচয় করিয়ে দেই। ইভান কপাল কুঁচকে তাকায়। ফোনে কথা বলে ব্যস্ত থাকায় রিয়ার কথাগুলো তখন ভালো করে শুনতে পারেনি, মস্তিষ্ক ক্যাচ করেনি। তনুজার কথা শুনে রিয়ার ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে যায়।
ব্যাককেলের মতো দিব্যকে ইশারা করে দেখে বলে উঠল, হ্যাঁ, ওনার সাথে তোর বিয়ে হয়নি? উফ! তনুজের মাথায় এবার গোটা আকাশ কাঁচ ভাঙার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। এই মেয়ে কোন কালে শত্রু ছিল তা আল্লাহ মালুম। এভাবে ফাঁসানোর জন্য আটঘাট বেঁধে নেমেছে নাকি আশ্চর্য। দিব্যর আগে ফুসছে। দিব্যর ইচ্ছে করছে এই মেয়ের মুখে কনস্টেপ লাগিয়ে দিতে। বলদ একটা, কোনোই কমন সেন্স নেই। বলছে ওটা আমার বর, তারপর ওর সাথে তোর বিয়ে হয়নি। উফ! ইভানের কপালে ভাঁজ পড়ে। মেয়েটির কথা শুনে অবাক হয়। ওনার সাথে মানে? ওনার সাথে বিয়ে হওয়ার কোনো কথা ছিল নাকি? না চাইতো ইভানের মনে প্রশ্নের উদ্ভব হয়। চিন্তায় তনুজার কপালের ঘাম জমতে শুরু করেছে। ফের হাত দিয়ে ইভানকে দেখিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলল, উনি ইফতিয়ার ইভান, আমার বর। কথাটা বলতে বলতে চোখ দুটো বুঝে তনুজে কিছু ইশারায় বোঝায়। রিয়া কতটা বুঝলো কে জানে, তবে নির্বোধের মতন ফ্যালফ্যাল করে চাইল। এর মধ্যে বাচ্চা মেয়েটা শব্দ করে কান্না জুড়ে দিল। এদিকে ইভানের মনকেও অন্যদিকে ঘোরাতে দিব্য নিখুঁত অ্যাক্টিং করলো। পাটা ইচ্ছে করে সরাতে গিয়ে চেয়ারের সাথে গুঁতো লাগায়। ব্যথায় মুখ টান টান হয়ে যায়। সেকেন্ডটাই অন্য দিক থেকে ইভানের ভাবনা শুদ্ধ ছিঁড়ে যায়। দিব্যর দিকে সম্পূর্ণ মনোযোগ দেয়। আমি আসি রে তনু। মেয়েটা আবার কান্না শুরু করলো। রিয়া প্রস্থান করতে তনুজা এক হাত বুকে রেখে চোখ দুটো বুঝে নিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। তবে তনুজা মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েই নিল, ও ইভানকে সবটা বলবে, খুব শীঘ্রই বলবে। এতটা ভয় আতঙ্কে বাঁচা যাচ্ছে না। যখন থেকে দুজন দুজনের প্রতি দুর্বল হলো, তখন থেকে তনুজাকে একটা ভয় আতঙ্ক সবসময় তাড়া করে বেড়ায়। বিয়ের প্রথম প্রথম বিষয়টা নিয়ে তেমন কোনো না ভাবলেও ইদানিং ভয়টা তটস্থ করে রাখছে তনুজাকে। বিকেলের এক ফালি নরম রোদ, জানালার কাঁচ গলিয়ে রুমময় লুটোপুটি খাচ্ছে। বিছানায় হাত দুটো ঠেস দিয়ে গাল টমেটোর মতো ফুলে বসে আছে নীতি। তামান্না কাভার্ড থেকে অলিভ কালারের গর্জিয়াস গাউন বের করে বিছানায় নামালেন। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন। কণ্ঠে নামলো আদেশের সুর, ফার্স্ট এটা পরে রেডি হয়ে নাও, 6টার আগেই কফি শপে যাবে। আর একটাও বাহানা আমি শুনবো না। অনেক হয়েছে তোমার বাহানা। এখন নয়, পরে। পড়াশোনা পরীক্ষার অজুহাত একদম দেখাবে না। নীতির সহজে রাগ হয় না, যখন হয় ভীষণ কান্না পায়। এই যে রাগে নীতির ভীষণ কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কোনো রকমে কান্নাটা গিলে নেয় ও। মায়ের দিকে অসহায় চোখে চাইল। কণ্ঠে ঝরল তীব্র অসহায়ত্ব। মাম্মা, আজকে দেখা করতে যাওয়াটা কি খুব জরুরি? তামান্না কড়া চোখে চাইলেন। নীতির গলার স্বর নিচু হয়ে ফের বলল, বাড়িতে আজকে একটা দুর্ঘটনা ঘটল, এর মধ্যে আজকে দেখা করতে যেতেই হবে। আজ না গিয়ে অন্যদিন গেলে হয় না? বাড়িতে আরও অনেকে আছে, তাই তোমাকে এত ভাবতে হবে না। আর এমন বেশি কিছু হয়নি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডক্টর দেখানো হয়েছে, মেডিসিন দিয়েছে, ঠিক হয়ে যাবে। আর নীরবের সাথে তুমি আজকে দেখা করতে যাচ্ছ, এই ডেট আরও 2-3 দিন আগে থেকে ঠিক করা। তাই আমি ফোন করে শুধু শুধু ডেট পেছোতে চাইছি না। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, এমন কোনো আচরণ করবে না যাতে করে ছেলেটি তোমার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করে। নীরব তোমার সাথে কথা বলে ফ্যামিলিকে ওর ডিসিশন জানাতে চায়। পজিটিভ কিছু বললেই ওর বাবা মা পাকা কথা বলতে আসবেন। নীতি দাঁতে দাঁত চেপে কান্নার সংবরণ করে যাচ্ছে। তামান্না রেডি হতে তাগাদা দিয়ে প্রস্থান করেন। আটকে রাখা কান্নারা এবার বাঁধ হারা হয়। নীতি ঝরঝরিয়ে কেঁদে উঠল। খানিকক্ষণ কান্না করে নিজেকে একটু হালকা লাগতেই কিছু ভেবে গুটি গুটি পা ফেলে বাইরে বেরোয়। কাঙ্ক্ষিত রুমের সামনে এসে দরজায় টোকা দিয়ে মিহিস্বরে বলল, ভেতরে আসবো? ভেতর থেকে কোনো সারা শব্দ আসলো না। মিনিট দুয়েক ওভাবে দাঁড়িয়ে বিরক্ত হয়ে অনুমতির তোয়াক্কা না করে দরজা ঠেলে ভেতরে ঢোকে নীতি। দিব্য বিছানায় হেডে হেলান দিয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। আহত পায়ের তলায় একটা বালিশ রাখা, পরনে ছাইরঙা 3/4 প্যান্ট, গায়ে সাদা টি শার্ট। 3/4 প্যান্ট হয়, পায়ের লোমগুলো দৃশ্যমান। ফর্সা পায়ে সাদা ব্যান্ডেজ করা অংশটা দেখে নীতির মলিন মুখটা আর মলিন হয়ে আসে। দিব্য ফোন থেকে দৃষ্টি সরিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে নীতির দিকে চায়। নীতি ওড়নার কোনা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে নিচু কণ্ঠে বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে। জানি এই সময়টা বলা উচিত না, তারপরে বলতে ইচ্ছে হচ্ছে। মুহূর্তে দিব্যর কপালে বিরক্তির ছাট ফেলে। কর্কশরে বলল, কি বলবি ফার্স্ট বলে এখান থেকে যা। আমি ভীষণ টায়ার্ড, এখন লম্বা একটা ঘুম দেব। খাটাস একটা। ফোন স্কুল করে যাচ্ছিল আর আমাকে দেখে এখনও রাজ্যের ঘুম পাচ্ছে। বিড়বিড় করে বলে নীতি। গলা খাকারি দিয়ে মুখে বলল, পাপার পছন্দের
কোনো এক ডক্টর ফক্টরের সাথে আম্মা আমাকে কফি শপে দেখা করতে যেতে বলেছে। বলতে পারো এক প্রকার ফোর্স। নীতির কথা সম্পূর্ণ না শুনেই দিব্য চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি এখন আমাকে বলতে চাইছিস তোর সেই ডক্টরের সাথে দেখা করার জন্য আমি এই পা নিয়েই তোকে কফি শপে ড্রপ করে আসি? নীতি বিরক্ত হলো। আরে না, ধুর, পুরো কথাটা তো শুনবে। না শুনেই দিব্য স্বভাবসুলভ রাগী দৃষ্টিতে চেয়ে হাত নাড়ি বলল, এখন আমি ঘুমাবো। তোর কোনো কথা টথা শোনার ইচ্ছে অ্যান্ড আগ্রহ কোনোটাই নেই আমার, তাই তুই এখন যেতে পারিস। আর শোন, যার সময় দরজাটা টেনে দিয়ে যাবি। গো। নীতি নাক মুখ ফুলিয়ে চাইল। দিব্য রুর গলায় বলল, গেট লস্ট। নীতির ধৈর্যের বাঁধ ভাঙল। চোয়াল ঝুলিয়ে জিজ্ঞেস করলো, এই তুমি এমন কেন বলো তো? তোমার জন্মের সময় মধু টধু কিছু মুখে দেয়নি নাকি? আশ্চর্য, আমার দীর্ঘ এত বছরের জীবনে তোমার মুখ থেকে একটা মিষ্টি কথা শুনলাম না। সবসময় মূলোর মতো দাঁত বের করে কেমন খিটখিট করো। একটা ভালো কথা মুখে বলতে তোমার প্রবলেম কোথায় শুনি? হ্যাঁ, আমার মূলোর মতো দাঁত? পা ভালো থাকলে উঠে গিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিতাম। ফাজিল একটা। আজ তোর কপাল ভালো, পায়ে আর অহেতুক ব্যথা দিতে চাইছি না। নীতি মুখ ভেঙে বলল, তোমার দাঁতগুলো ভারী সুন্দর, ঝকঝকে একদম পরিপাটি, বাট খিটখিটে মেজাজের জন্য রাগ করে অমনটা বলেছি। তবে আমি জোরসে গলায় বলতে পারবো তোমার জিহ্বা খুব তেতো, তাই তো মুখ দিয়ে মিষ্টি কথা বেরোয় না। মাঝে মধ্যে তো একটু আধটু মিষ্টি করে কথা বলতে পারো। তুই কি আমার বউ যে তোর সাথে আমার মিষ্টি করে কথা বলতেই হবে? না হলে আমার কপালে ভাত জুটবে না। মিষ্টি কথা না বললে কফির মগে থুতু পড়তে পারে। নীতি ভাবনি বলল, ভবিষ্যতে পড়তেও তো পারে। এর মধ্যে নৃত্যর গলা আসলো। চকিতে পিছনে ঘুরে তাকায় নীতি। দরজায় দাঁড়গোড়ায় দাঁড়িয়ে নৃত্য। আপু তুমি এখানে? ওদিকে আমি তোমাকে খুঁজে হারান হচ্ছে। কেন, কি হয়েছে? আমাকে এত খোঁজার কারণ কি? আমি কি অলিম্পিক জয় করেছি যে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য খুঁজে খুঁজে হারান হচ্ছিস? বাপরে, আমার আর কোনো কাজ নেই তোমাকে খুঁজতে যাওয়ার। মাম্মা বলল, দেখ তো নীতি রেডি হয়েছে কিনা। তাই তোমার রুমে গিয়েছিলাম, সেখানে না পেয়ে খুঁজে পেলাম এখানে। দ্যাট দিব্যকে বলতে এসব বলা হয়ে উঠল না। একে তো এই রাগী বদমেজাজি দিব্যটা আস্তে একটা খাটাস। তারপর তার ফুপিটা হয়েছে রিনা খান। নীতি হাত পা ছুড়ে কাঁদো কাঁদো ফেস করে এসব বিড়বিড় করতে করতে প্রস্থান করলো।